দেখে নেব খেলার সময়ের শিরোনাম। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে শুভ সূচনা করল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতল আফগানিস্তানের বিপক্ষে। ৯৬ রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার। কাল থেকে শুরু বিসিবির গোজা মিলের প্রথম বিভাগ লীগ। ফিকচারে নাম থাকলেও ৮ দলের ভবিষ্যৎ জানে না সিসিডিএম। স্টেডিয়ামের বাইরে দল না পাওয়া ক্রিকেটারদের মানববন্ধন। দেশে ক্রিকেট কাঠামো নিয়ে নাখোশ হাবিবুর রহমান সোহান। বিসিবির পাইপলাইন নয়, নিজের প্রচেষ্টাতে এসেছেন আজকের জায়গায়, দাবি দ্রুততম টি-20 সেঞ্চুরি মালিকের। কয়েক দফা পিছিয়ে ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নারী লীগ। ৩১ জানুয়ারির মাঝে শেষ করার পরিকল্পনা। দলবদল ১৪ থেকে ২৬ ডিসেম্বর। বয়সভিত্তিকের ২ ফুটবলার নেওয়া যাবে। শুরুতেই ক্রিকেট। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে রেকর্ড গড়া জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও ম্যাচ সেরা হয়েছেন জাওয়াদ আবরার। দুবাইয়ে টস হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিং জুটি বড় না হলেও ৩ নম্বরে নামা ফয়সাল শিনোজাদার শতকে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২৮৩ রান করে আফগানরা। টাইগার যুবাদের হয়ে জোড়া উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন এবং শাহরিয়ার আহমেদ। জবাবে খেলতে নেমে জাওয়াদ আর রিফাত বেগের ওপেনিং জুটিতেই ওঠে ১৫১। ব্যক্তিগত ৬২তে থামেন রিফাত, আর শতক থেকে মাত্র ৪ রান দূরে থেকে ফেরেন জাওয়াদও। অধিনায়ক তামিমও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ৪৭ রানে আউট হন তিনি। শেষ দিকে আবদুল্লাহ আর সামিউনের জোড়া রান আউটে কিছুটা ব্যাকফুটে গেলেও পারভেজ জিমনের ক্যামিও জয় এনে দেয় বাংলাদেশকে। টুর্নামেন্টে প্রথম জয়। বি গ্রুপে রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের ২ নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। কাল থেকে মাঠে গড়াচ্ছে গোজা মিলের প্রথম বিভাগ ক্রিকেট লীগ। ফিকচারে দলের নাম থাকলেও অনিশ্চিত ৮ ক্লাবের ১০০-র বেশি ক্রিকেটারের ভবিষ্যৎ। লিগের ট্রফি উন্মোচনের দিনে মিরপুরে মানববন্ধন করেছে খেলতে না পারা ক্রিকেটাররা। বিসিবির কাছে দাবি, তাদের নিয়ে বোর্ডের কি পরিকল্পনা সেটার নির্দিষ্ট নীতিমালা প্রকাশ করার। স্মারকলিপি গ্রহণ করলেও সভাপতি আসার আগ পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না বলে জানিয়েছেন বোর্ড কর্তারা। একদিকে আনন্দ, আরেকদিকে চাপা কষ্ট। প্রথম বিভাগ ক্রিকেট মাঠে গড়ানোর আগের দিন মিরপুরের চিত্রটা ছিল ঠিক এমনই। ১২ ক্লাব নিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ লীগ, কিন্তু ৮ ক্লাবের ১০০-রও বেশি ক্রিকেটারের কথা কেউ ভাবেনি। রুটি রুজির প্রশ্নে বয়কট করা ক্লাবগুলোর কাছে ধর্ণা দেওয়ার পর মিরপুরে হাজির খেলতে না পারা ক্রিকেটাররা। স্মারকলিপিতে বিসিবির কাছে জানিয়েছেন ৪ দাবি, কিন্তু পাননি কোনো উত্তর। আমার একটা ভাই যেখানে ৭ লক্ষ টাকা বা ৬ লক্ষ টাকা পায়, সেই ভাইটা যদি এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাধ্যমে ৫০,০০০ টাকা পায়, আমার মনে হয় এর চাইতে একবারে হাত গুটিয়ে ঘরে বসে থাকাটাই বেস্ট। আমরা তাদের কাছে রিকোয়েস্ট রাখছি যে আমাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে যে সেই প্লেয়ারগুলির পেমেন্ট কোয়ালিটি কি হবে। ওনারা অ্যান্সারটা দিচ্ছেন যে প্রেসিডেন্ট দেশের বাহিরে, ওনারা আমাদেরকে ইনস্ট্যান্ট কমিটমেন্ট করতে পারতেছেন না যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি দিবেন বা আমাদের ফিনান্সিয়াল কি সাপোর্ট দিতে পারেন। ক্লাবের যে বোর্ড সেটা তো আমরা পড়ি না, আমাদের সেখানে কোনো ইয়া নাই, বাট তারপরও আমরা তাদেরকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসাবে তাদেরকে আমরা পাশে চাইছিলাম। তো ওনারা ট্রাই করছে খেলা নেওয়ার জন্য, মাঠে নেওয়ার জন্য, বাট আলটিমেটলি সেটা হয় নাই বা পারে নাই। ১২ ক্লাব নিয়েই হয়েছে ট্রফি উন্মোচন। লিগের অনিশ্চয়তায় এই ক্লাবগুলোর ১৫০-র অধিক ক্রিকেটারও ছিল দুশ্চিন্তায়। খেলা ফেরায় স্বস্তি, কিন্তু তাদেরও আক্ষেপ ৮ ক্লাবের ক্রিকেটারদের নিয়ে। ৮টা টিমের জন্য আমাদের খারাপ লাগাটা ইকুয়ালি খুবই খারাপ লাগতেছে আমাদের, এবং কম্পিটিশন থেকে পিছিয়ে পড়া এটাও আমরা মানতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই যে তারা খেলাটা মাঠে গড়াচ্ছে ১২টা ক্লাব নিয়ে হলেও। প্রথম বিভাগ ক্রিকেটের জন্য আটকে আছে ঘরোয়া লিগের নতুন মৌসুম। ২০ দল নিয়ে লিগ শুরু করতে দফায় দফায় মিটিং ডেকেছে সিসিডিএম, কিন্তু বয়কট করা ক্লাবগুলো কোনো কিছুতেই রাজি হয়নি। তারপরও ২০ দলের সূচি প্রকাশ করেছে বোর্ড। তবে বিড়ম্বনায় লিগে না খেলার বিষয়ে বয়কট করা ক্লাবগুলোর সিসিডিএমে চিঠি দেয়া না দেয়া নিয়ে। ওনারা অফিসিয়ালি সিসিডিএমকে কোনো চিঠি দেয়নি, ওনারা একটা উকিল নোটিশ পাঠিয়েছে বোর্ডকে। সিসিডিএমের আইনে কি বলে আপনাদের একটু অতিথি মনে করায় দিই, সেটা হলো প্রাইম ধলেশ্বর এবং গত বছর অগ্রণী ব্যাংক, মানে এই বছরের জন্য
তারা যে ব্যাপারে চিঠি দিয়েছে তাদের কনস্টিটিউশন এক্সিকিউটিভ কমিটির সবার সিগনেচার করে সিসিডিএমকে চিঠি দিয়েছে। আমরা তখন ধরে নিতে পারবো যে এই টিমটা খেলবে না। দেখেন ক্রিকেট বোর্ডকে আমাদেরকে এটা জানানো হয়নি। আমি সিসিডিএমের চেয়ারম্যান হিসেবে যা রিসিভ করেছি, যা পেয়েছি, সে অনুযায়ী আমি ফিকচার করেছি। ধন্যবাদ সবাইকে। 43 ক্লাবের লিগ বর্জনের ঘোষণায় শুধু প্রথম বিভাগই নয়, দ্বিতীয়, তৃতীয় ও প্রিমিয়ার লিগ নিয়েও বড় দুশ্চিন্তায় সিসিডিএম। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবির পাইপলাইন নয়, বরং দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিক হাবিবুর রহমান সোহান নিজেকে তৈরি করেছেন ব্যক্তিগত প্রচেষ্টায়। হার্ড হিটার ওপেনারের এখন একটাই প্রত্যাশা, বিপিএলে যেন পান পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ। আক্ষেপ আছে দেশের ক্রিকেট অবকাঠামো নিয়ে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে শৃঙ্খলাতেও দেখেন আকাশ পাতাল পার্থক্য। রাজধানীতে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত গজায় ক্রিকেট একাডেমি। প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট অবকাঠামোর অভাবে বাধ্য হয়েই যেখানে ভর্তি হন অসংখ্য স্বপ্নবাজ তরুণ। এদেরই একজন হাবিবুর রহমান সোহান। দেশের দ্রুততম টি-20 সেঞ্চুরির মালিকও চক্কর কেটেছেন এসব একাডেমির। জানেন পেশাদার ক্রিকেটার হওয়াটা কতটা কঠিন। ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসে, ওদের একটা ভালো গাইডেন্স দরকার, একটা প্রপার একাডেমি। ঢাকাতে তো অনেক একাডেমি আছে, তো এখন কোনটায় গেলে তাদের ভালো হবে, কোনটায় সুযোগ সুবিধা ভালো, সব কিছু বুঝে উঠতে অনেক সময় লাগে। 2017-তে ছিলাম 3rd ডিভিশন। ওই টিমে আমাকে 2টা ম্যাচ দিয়েছিল পুরো সিজনে, আর বেশিরভাগ বসেই ছিলাম। তারপরে আরও 2 বছর মাঝখানে গ্যাপ। তারপরে আবার ঢাকায় যখন আসি তখন একটা 2nd ডিভিশন টিমে ছিলাম। তো ওখানে আমি টানা সুপার লিগ সহ টানা 13 ম্যাচ পানি টানছি। জাতীয় দলের পাইপলাইনে জায়গা পেতেই বয়সের কোটা 26 পেরিয়েছে, অথচ শেষ 3 বছর ধারাবাহিক পারফরমেন্সের পরেও উপেক্ষিত থেকেছেন বিপিএলে। নতুন ঠিকানা নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে একটা মৌসুম ধারাবাহিক সুযোগের প্রত্যাশা। লাস্ট 3 সিজনে যে 12টা ম্যাচ খেলছি, 2 সিজনেও যদি খেলতে পারতাম হয়তো বা আমি কিছু হলেও শো করতে পারতাম। মাইন্ডসেটে এটাই যে আমি যদি বিপিএল এর সুযোগ পাই, আমি লাস্ট 3 বছর যেটা খেলছি তার থেকে অনেক বেটার খেলার চেষ্টা করব। ডু ইউ থিংক যে সমস্যার সাথে ওপেনিংটা আপনি এনজয় করবেন, দুইজনে একই ধাঁচের ব্যাটিং করে? না, অবশ্যই দাদা খুব এক্সাইটেড আমি যে দুইজনই ওপেন করব। ওনার সাথে খেলা হয় নাই, টুকটাক খেলছি অপোজিটে, এখানেও খেলছে বা বাইরে কোথাও খ্যাপ খেলতে গেলেও দেখছি দাদা আমার অপোজিটে আছে। তো এমনও কথা হয়েছে আমাদের, দাদা আমাকে বলতেছে কিরে যেখানে যাই তোরেই পাই। তো এখন ফাইনালি এক টিমে খেলবো, ভালো লাগতেছে। রাইজিং স্টার্স এশিয়া কাপে এক ম্যাচেই গড়েছেন 3 রেকর্ড। অল্পের জন্য হাতছাড়া হয়েছে ভারতের বিস্ময় বালক খ্যাত সূর্যবংশী বৈভবের রেকর্ডটা। প্রতিবেশী দেশটার সঙ্গে পার্থক্য দেখেন যোজন। ক্রিকেট কালচারের সাথে আমার মনে হয় আমাদের সব কিছুই ডিফারেন্ট। কারণ আমি 12টা দিন একই হোটেলেই ছিলাম, কিন্তু ওদের কাউকে আমরা হোটেল লবিতে দেখি নাই কোনো সময়, ইভেন ব্রেকফাস্টেও দেখি নাই। তা পরে খোঁজ নিয়ে জানলাম যে ওরা নাকি ব্রেকফাস্ট রুমে নিয়ে যায়। তো এরকম আর কোনো টিম করে না আর কি। তো ধরেন এখান থেকে শুরু করে সব দিক থেকে ডিফারেন্স আছে ওদের সাথে আমাদের। দর্শক, কথা বলছিলাম টি-20 ক্রিকেটের বর্তমানে সবথেকে বড় সেন্সেশন হাবিবুর রহমান সোহানের সঙ্গে। নিজের বিপিএলে কি লক্ষ্য দাঁড় করিয়েছে সেটা জানাচ্ছেন না, তবে মাঠের ক্রিকেটে নিয়মিত সুযোগ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর ফেলতে চান এই ক্রিকেটার। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর। কয়েক দফা পেছানোর পর আগামী 29 ডিসেম্বর থেকে 11 দল নিয়ে শুরু হবে এবারের নারী ফুটবল লিগ। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় 31 জানুয়ারির মধ্যে লিগ শেষ করবে ফেডারেশন। এবারের লিগে নতুনত্ব বিদেশি ফুটবলারের নিবন্ধন। সিঙ্গেল লেগ পদ্ধতির এই লিগের দল বদল চলবে 14 থেকে 26 ডিসেম্বর। এবার নারী লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাফুফে। ক্লাবগুলোতে অনূর্ধ্ব-17 ও অনূর্ধ্ব-20 থেকে 2 জন করে ফুটবলার নিবন্ধন বাধ্যতামূলক করেছে ফেডারেশন, জানিয়েছেন নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। একটা
সময়ে দেশের ঝিমিয়ে পড়া ফুটবলে প্রাণ ফিরেছিল নারী ফুটবলারদের হাত ধরে। তবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেও সুযোগ সুবিধার বেলায় পিছিয়ে জয়ী তারা। ছেলেদের ফুটবল লিগে কারি অর্থ খরচ করলেও নারী লিগে আগ্রহ নেই ঘরোয়া ক্লাবগুলোর। বরাবরের মতো তাই এবারও হচ্ছে সেই দায়সারা নারী লীগ, তাও বেশ কয়েক দফা পিছিয়ে। লীগ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ঋতুপর্ণা তহুরারা, তাই তড়িঘড়ি করেই এই আয়োজন। এশিয়ান কাপের মূল পর্বের কথা বিবেচনায় এবার 1 মাসের মধ্যেই লিগ শেষ করবে বাফুফে। 11 দলের আসর শুরু হবে 29 ডিসেম্বর। এবার লিগের নতুনত্ব বিদেশি ফুটবলার নিবন্ধন। আসলে আমাদের একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমাদের টিমগুলোর যেহেতু ক্লাব লাইসেন্সিং ছিল, তো সেখানে কাগজপত্র জমা, আদার্স ফর্মালিটিস সবকিছু মিলিয়ে অনেক সময় লেগেছে এবং এফআইবি কমিটি ওটা যাচাই বাছাই করতে অনেক সময় নিয়েছে, যে কারণে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা অবশেষে শুরু করতে যাচ্ছি। এবারের নারী ফুটবল লিগে বয়স ভিত্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফেডারেশন। খেলোয়াড় রিপ্লেস করতে চাইলে বয়স ভিত্তিক লেভেলেই রিপ্লেস করতে হবে। লিগে পুল হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। ক্লাবগুলো সর্বোচ্চ 35 ও সর্বনিম্ন 23 জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। আমাদের এই লিগে আমরা ফরেন প্লেয়ার 4টা অ্যালাউ করেছি, কিন্তু খেলবে 3 জন। 35 জন সর্বোচ্চ রেজিস্ট্রেশন করতে পারবে একটা ক্লাব, আর সর্বনিম্ন 23 জন। আর যখন ফার্স্ট 11 নামবে মাঠে, সেখানেও আন্ডার 17 থেকে 2 জন এবং আন্ডার 20 থেকে 2 জন নামবে। লিগের সবগুলো ম্যাচই হবে কমলাপুরে বীর শ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল স্টেডিয়ামে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএ গেমস বাতিল হওয়ায় মালদ্বীপে অনুষ্ঠিত কাভা কাপকে লক্ষ্য করে এগোচ্ছে বাংলাদেশ নারী ভলিবল দল। বিকেএসপিতে লম্বা সময় অনুশীলন ক্যাম্প করার সুফল এই টুর্নামেন্ট দিয়ে অর্জন করতে চান খেলোয়াড়রা। কোচের মতে সিনিয়র জুনিয়র সংমিশ্রণে দল এখন অনেকটাই ভারসাম্যপূর্ণ। এবারের আসরে ভারত সহ বেশ কিছু দল না থাকায় ভালো ফলাফলের প্রত্যাশা ফেডারেশনের। এদিকে তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের জন্য নিয়মিত নারী লীগের আয়োজনের আশ্বাস ফেডারেশন সভাপতির। প্রথমবারের মতো দীর্ঘ সময়ের ক্যাম্প করার অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ নারী ভলিবল দলের। বিকেএসপিতে 4 মাসের এই ক্যাম্পে নিজেদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করেছে মেয়েরা। কাভা কাপের আগে দলকে অনুপ্রেরণা জুগিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি, নারী ভলিবলের চেয়ারম্যান ও ম্যানেজার। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য বিকেএসপিতে মেয়েদের লম্বা সময় অনুশীলনের মধ্যে রাখে ফেডারেশন। তবে এসএ গেমস বাতিল হওয়ায় দলের লক্ষ্য এবার মালদ্বীপে অনুষ্ঠিত নারী কাভা কাপ। শুরুতে 35 জন নিয়ে অনুশীলনে ক্যাম্প শুরু করলেও শেষ পর্যন্ত 14 জনের স্কোয়াড চূড়ান্ত করেছে কোচিং প্যানেল, যেখানে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে রয়েছে বেশ কিছু নতুন মুখ। এবার কৌশলেও পরিবর্তন এনেছেন কোচ। লম্বা সময়ের এই প্রস্তুতি কাজে লাগিয়ে ভালো কিছুর স্বপ্ন খেলোয়াড় এবং কোচিং স্টাফদের। এবারের নারী কাভা কাপে ভারত সহ বেশ কিছু শক্তিশালী দল না থাকায় প্রত্যাশা বেড়েছে বাংলাদেশের। এবারে আমরা অনেক 4 মাসের একটা ক্যাম্পে আমাদের ফিজিক্যাল ফিটনেস বলেন আপনি, আমাদের মডার্ন ফরমেশনে এখন নতুনভাবে আমরা খেলতেছি। আশা করা যায় আমরা জয় হবে কিনা জানি না, কিন্তু আমরা চ্যাম্পিয়ন ফাইটের জন্যই আমরা কিন্তু প্রস্তুত। নতুন পুরাতনের যে মিশ্রণ, এটা যদি নতুন প্লেয়ারগুলো যদি তাদের সর্বোচ্চটা দিতে পারে, আমি বলবো না যে 100% দেওয়ার দরকার আছে, যদি সে 90% বা 80% দিতে পারে যেটা ওরা শিখেছে, আমি মনে করি যে আমাদের অন্তত ফাইনালটা খেলা উচিত। দীর্ঘদিন খেলোয়াড়দের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করলেও কাভা কাপে অংশ নেওয়ার আগে স্পন্সরের অভাবে কোনো ম্যাচ পাচ্ছে না মেয়েরা, যার টুর্নামেন্টে কিছুটা প্রভাব ফেললেও দ্রুত মানিয়ে নিয়ে ভালো ফলাফলের প্রত্যাশা টিম ম্যানেজারের। আমরা চেয়েছিলাম মেয়েদেরকে আগেই নিয়ে যে মালদ্বীপে কয়েকটা দেশের সঙ্গে খেলানোর জন্য, কিন্তু বেশ কিছু টাকার কারণে বলেন আর অন্য কারণের কিছু প্রতিকূলতার কারণে আমরা নিয়ে যেতে পারি নাই। কোনো স্পন্সর আমরা পেতাম, ভালো স্পন্সর পেলে আমাদের এই ব্যবস্থাটা ভালো হতো, কিন্তু স্পন্সর না পাওয়ার কারণেই আমরা প্র্যাকটিস ম্যাচগুলি খেলতে পারি নাই। সব মিলে আমি আশা করছি একটা ভালো রেজাল্ট হবে। নারী ভলিবল দলের দীর্ঘ সময়ের পরিকল্পনার অংশ এই প্রস্তুতি ক্যাম্প। পরবর্তীতে নিয়মিত নারী লীগ আয়োজনে আরও খেলোয়াড় তুলে আনার প্রত্যাশা ফেডারেশনের। কাভা এই ওমেনে আমরা যেন শিরোপা পাই সেই আশা আমি করি, এবং আমরা এর জন্য আমরা সবার সহযোগিতা চাই। আমাদের ক্রীড়া পরিষদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি। মেয়েদেরকে নিয়ে যে আমরা এই ফেডারেশন যে আমরা কাজ করছি, সেটা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করার ইচ্ছা আছে। ট্রেনিংয়ে তাদের
মেন্টাল ফিজিক্যাল এভরিথিং তাদেরকে ওই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে যাতে করে তারা ভালো খেলে। মালদ্বীপে 5 দল নিয়ে 19 ডিসেম্বর শুরু হবে নারী কাভা কাপের এবারের আসর। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার। অনুষ্ঠিত হলো ম্যাক্স বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024, যেখানে পুরো বছরের কাজের স্বীকৃতি পেয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। 2024 সালের জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। সেরা এক্সক্লুসিভ রিপোর্টে ট্রফি জিতেছেন সময় টিভির সহযোগী বিশেষ প্রতিনিধি এস এম ইকবাল এবং সাক্ষাৎকার বিভাগে রানার আপ হয়েছেন আরেক প্রতিবেদক তাজিন খন্দকার। দেশের ক্রীড়াঙ্গনের মাঠ দাপিয়ে বেড়ানো সাংবাদিকরা এক ছাদের নিচে, উপলক্ষ বিএসপিএ স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024, যেখানে পুরো বছরের কাজের স্বীকৃতি পেয়ে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। বরাবরের মতো এবারও 8 ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পুরস্কার। জাতীয় স্টেডিয়ামে শুভঙ্করের ফাঁকি শিরোনামে 2024 সালের সেরা এক্সক্লুসিভ রিপোর্টে বদিউজ্জামান ট্রফি জিতেছেন সময় টিভির সহযোগী বিশেষ প্রতিনিধি এস এম ইকবাল। সিরিজ রিপোর্টে আব্দুল হামিদ ট্রফি জিতেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়ের। সাফজয় নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার ইন্টারভিউ নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার সাক্ষাৎকার বিভাগে রানার আপ হয়েছেন সময় টিভির আরেক প্রতিবেদক তাজিন খন্দকার। 2024 সালের বিএসপিএ জার্নালিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন টি স্পোর্টসের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিফাত আল মাসুদ। অনুষ্ঠানে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া লেখক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক জনাব মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও পারভিন নাসিমা নাহার পুতুলকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2024-এ এক্সক্লুসিভ রিপোর্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন সময় টেলিভিশনের সহযোগী বিশেষ প্রতিনিধি এস এম ইকবাল এবং সেরা ইন্টারভিউ ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন আরেক প্রতিবেদক তাজিন খন্দকার। এই মুহূর্তে তারা আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আপনাদের দুজনকেই অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ এই ব্যস্ত দিনে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাইব ইকবাল, এই ধরনের একটা রিপোর্ট যেটা আসলে গোটা দেশে একটা সাড়া ফেলেছে, আমি সাংবাদিকতার পার্সপেক্টিভ থেকে যদি জিজ্ঞাসা করি, মানে একজন সাংবাদিকের এ ধরনের একটা রিপোর্ট করা একটা ড্রিমের মতন একটা জায়গা, এই রিপোর্টটার পেছনে আপনার এফোর্টটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, যদি সব কিছু বলতেন। খুব চমৎকার প্রশ্ন সাবির। আপনি নিজেও রিপোর্ট করেন, সাংবাদিকতা করেন, আপনি আসলে জানেন যে আমাদের আসলে চ্যালেঞ্জেসগুলো কোন জায়গাতে। আমরা যখন ওই রিপোর্টটা আসলে পার্টিকুলারলি হচ্ছে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ছিল, গভর্নমেন্টের এগেনস্টে গিয়েছিল রিপোর্টটা। কারণ যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা আসলে গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের একটা সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, তাদেরই সৃষ্টি করা। তারা দোকান বরাদ্দ দিয়েছে এবং যেই রেটে তারা দোকান বরাদ্দ দিয়েছে আসলে সেই রেটে চেয়েও কয়েকশো গুণ বেশি রেটে থার্ড পার্টি বা ফোর্থ পার্টি হচ্ছে ক্রিমটা খেয়ে নিচ্ছে। সরকার কোটি কোটি টাকা, 100 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে প্রত্যেক বছরে। তো এটা নিয়ে যখন আমি ভাবলাম যে একটা রিপোর্ট করি, তখন সবচেয়ে বড় অসহযোগিতাটা পেয়েছি ওই জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। সেখান থেকে কিন্তু অফিসিয়ালি আমার সঙ্গে কোনো রকমের কোনো কথা বলা হয় নাই, অনেক ইনফরমেশন দিতেও হচ্ছে, তারা গড়িমসি করেছে। তারপরেও রিপোর্টটা করেছি দিন শেষে এবং রিপোর্টটা প্রশংসিত হয়েছে এবং আজকে পুরস্কার পেয়েছে। আসলে দিন শেষে পুরস্কার পেলে প্রশান্তি লাগে, তবে একই সঙ্গে পুরস্কার আমি মনে করি একটা চাপ। সামনের দিনে হচ্ছে আরও ভালো কাজ করার যে একটা প্রেশার অবধারিতভাবে চলে এসেছে, হয়তো চেষ্টা করবো সামনের দিনে হচ্ছে আরও ভালো কাজ কিভাবে উপহার দেওয়া যায়। সেটা তো অবশ্যই, এবং আপনার কাছে আবারও আসবো। তবে তাজিন, আপনার কাছে জানতে চাই, এই এত সব প্রতিবন্ধকতার মাঝে আপনার যে ইন্টারভিউটা বেশ সাড়া ফেলেছিল, সেই ইন্টারভিউটা ঋতুপর্ণা চাকমা, সেই ইন্টারভিউটার পেছনের গল্পটা কি ছিল? সাবির, আপনাকে ধন্যবাদ। সাফ জিতে যখন দ্বিতীয়বার বাংলাদেশ সাফ জিতলো, তো নারী ফুটবলারদের নিয়ে আসলে বাংলাদেশের মানুষের নারী ফুটবলটাকে নিয়ে এই তুমুল আগ্রহ, যেখানে আসলে আশাটা দেখে বাংলাদেশের মানুষ, ভক্তরা। সো তারা যখন সাফ জিতে বাংলাদেশে আসলেন, তার পরের দিনই আসলে অন্য কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেওয়ার আগে তাকে নিয়ে আসলে নিজেদের স্টুডিওতে একটা পডকাস্টের আয়োজন করা, দ্যাট ওয়াজ কাইন্ড আ চ্যালেঞ্জিং থিং, যে তাকে আসলে ম্যানেজ করা। এবং তখন বাফুফের একটা রেস্ট্রিকশনও ছিল যে, এবং বাংলাদেশি মিডিয়ার যে একটা আগ্রহ, এক্স্যাক্টলি সবাই কে কার আগে নিয়ে যাবে, কে কার আগে আসলে ইন্টারভিউটা করে সেটা অন এয়ার করবে দর্শকদের জন্য। সো সেই চ্যালেঞ্জটা আমাকে খুব ফেস করতে হয়েছে এবং সেটা ওভারকাম করে ঋতুপর্ণা চাকমাকে স্টুডিওতে এনে তার ইন্টারভিউটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দর্শকের কাছে পৌঁছে দেওয়া, দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জিং থিং। যে আমাকে আসলে খুব
সেকেন্ডের গতিতে আসলে কাজ করতে হয়েছে। খুব আমি স্টাডি করার সময় পাইনি বা আমি খুব রেস্টের সময় পাইনি যে আমি ভাববো আসলে আমি তাকে নিয়ে কোন ধরনের প্রোগ্রাম করবো, বাট আই ট্রাইড মাই লেভেল বেস্ট। যে মানুষ জানে ঋতুপর্ণা অনেক স্ট্রাগল করে উঠে এসেছেন, কিন্তু তার বাইরেও ঋতুপর্ণার অনেক গল্প আছে যেগুলো আসলে মানুষকে অনুপ্রেরণা দিতে পারে। ঋতুপর্ণার বিভিন্ন ধরনের স্ট্রাগলস, যেমন তার পরিবারের স্ট্রাগলিং পিরিয়ডটা, সে কিভাবে আসলে এরকম প্রত্যন্ত একটা অঞ্চল থেকে উঠে এসেছেন, তার বাইরে গিয়েও তার যে যাত্রাটা ছিল, কোচ কে ছিল বা তার পছন্দের জিনিসগুলো কে ছিল, ইন্টারেস্টিং পার্টগুলো আমি রাখার চেষ্টা করেছি, যেটা আসলে দর্শকদের কাছে ওই ব্যাপারগুলো অনেক আগ্রহের। এবং এটাই হয়তো একজন সাংবাদিকের সার্থকতা। ইকবাল যেমনটা বলছিলাম আর কি, দ্রুততম সময়ে একটা সংবাদ অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়া। আপনার সেই রিপোর্টের পরে একটা ফলো আপ আমরা দেখলাম সারা দেশে সব মিডিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সাবেক মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাকেও দেখলাম যে সে খুব একটা তৎপরতা দেখা গেল। এই জায়গাটা তো একটা স্যাটিসফ্যাকশন জায়গা যে আপনার যখন রিপোর্টটা এক্স্যাক্টলি এই জায়গায় যেমন হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন আছে, এই যে আসলে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ঠিক একইভাবে হচ্ছে আমার কিন্তু কিছু আক্ষেপও রয়ে গেছে। এই রিপোর্টটা কি করেছে, ব্যক্তিগতভাবে আমাকে সমৃদ্ধ করেছে। আমি একটা ট্রফি পেয়েছি, একটা রিকগনিশন পাচ্ছি, সবার কাছ থেকে ক্ল্যাপিংস পাচ্ছি, কিন্তু আক্ষেপের জায়গাটা কোন জায়গায়? আমি রিপোর্ট করে আমি উপকৃত হয়েছি, কিন্তু দেশ উপকৃত হয় নাই। এই রিপোর্টটা অনিয়ার হওয়ার পর খুবই সাড়া পড়ে। ক্রীড়া উপদেষ্টা হচ্ছে ছুটে গিয়েছিলেন, সেখানে কয়েকটা দোকানে অভিযান চালিয়েছিলেন, দলিল দস্তাবেজ নথি সবকিছুই বের করেছেন, কিন্তু পরবর্তীতে এই যে শুভঙ্করের ফাঁকিটা, যে 100 কোটি টাকা যে হচ্ছে হাফিস হয়ে যাচ্ছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি যে ক্রিমটা খেয়ে চলে যাচ্ছে, এইটার জন্য যে কার্যকর পদক্ষেপটা নেওয়া দরকার বা এটা যে প্রতিরোধ করা দরকার, সেটা কিন্তু আজ পর্যন্ত ক্রীড়া পরিষদ করে নাই। তার মানে গণমাধ্যম বা হচ্ছে আমরা যারা গণমাধ্যম কর্মী, আমাদের হচ্ছে একটা লিমিটেশনস আছে। আমরা শুধুমাত্র হচ্ছে প্রবলেমটা তুলে আনতে পারি, আমাদের কাছে কিন্তু সলিউশন নেই। কিন্তু অনেকে কিন্তু মনে করে যে মিডিয়াকে জানালে পরে এটার একটা সমাধান আসবে। আসলে সমাধানটা কিন্তু ওই কর্তা ব্যক্তি যারা ওই দায়িত্বশীল জায়গায় রয়েছে তাদেরই কিন্তু করতে হবে। আমি আজকে আবারও বলছি, আসলে আমি সেই দিনই আমার এই পুরস্কারটা হচ্ছে আসলে পরিপূর্ণ হবে যেদিন আসলে দেখব যে জাতীয় ক্রীড়া পরিষদের যত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে ন্যায্য ভাড়া, রেগুলার প্রাইস, অর্থাৎ এই 2026 সালের ভাড়া অনুযায়ী সেই রেভিনিউটা যদি হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের কোষাগারে জমা হয়, তবে হচ্ছে আসলে আমার রিপোর্টের এবং সার্থকতা। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা আপনার এই কথাটা শুনবে এবং আপনার যে রিপোর্ট, ফলো আপ রিপোর্ট, সেটাও হয়তো চলমান থাকবে। তার আপনার কাছে আবারও ফিরতে চাই, নারী ফুটবল নিয়ে আমরা দেখেছি যে আপনি বরাবরই খুব সরব বেশ কিছু সংবাদ করেছেন, যেখানে আসলে নারী ফুটবল নিয়ে খুব একটা আলোচনা হয় না। সাম্প্রতিক সময় হয়তো কিছুটা আলোচনা হচ্ছে। নারী ফুটবলে এই মিডিয়া হাইলাইটস পাওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ যত মানুষ জানবে ততই আসলে নারী ফুটবলের অর্জন কি, তাদের সফলতার জায়গা কোনটা, সেটা নিয়ে মানুষ জানতে পারবে এবং আগ্রহের জায়গাটা তো তখনই আসবে। নারী ফুটবলে অর্থ সংকট এটা আসলে অনেক আগে থেকে। সেটার কারণ, একমাত্র কারণ হচ্ছে স্পন্সর সংকট, বা স্পন্সররা যেভাবে পুরুষ ফুটবলের দিকে এগিয়ে আসে নারী ফুটবলে সেভাবে আসে না। এক ঢাকা ব্যাংক ছাড়া কিন্তু আমরা এর আগে আমরা খুব একটা দেখতাম না কোনো স্পন্সর এসেছে বা খুব বড় কোনো অর্থ তাদেরকে দিচ্ছে। সো ওই জায়গাটাতে আমার মনে হয় যে যত আমরা প্রচার করতে পারবো, তাদের সফলতার জায়গাটা যত আমরা তুলে ধরতে পারবো, অবশ্যই শুধু সফলতা না, ডেফিনেটলি গঠনমূলক সমালোচনাও আমরা করতে পারি, তাদের ভুল থাকলে সেটা নিয়েও আমরা সমালোচনা করতে পারি, বাট যত আমরা তুলে ধরতে পারবো ততই আসলে মানুষ অ্যাওয়ার হবে এই বিষয়টা নিয়ে, মানুষ তত জানবে। সো সেই ক্ষেত্রে নারী ফুটবলারদের এই যে সবাই কিন্তু অনেক মিডল ক্লাস ফ্যামিলি, বলি আমি ছোট করতে চাচ্ছি না, বাট ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন, কেউ বা আরো নিম্ন ফ্যামিলি থেকে উঠে এসেছেন, নিম্নবিত্তদের মধ্য থেকে। সো তাদের আসলে অর্থের সংকটটা কিন্তু সবসময় থেকেই যাচ্ছে। ফেডারেশন থেকে যেইটুকু টাকা পাচ্ছে ওই টাকাটা তো তাদের জন্য ইনাফ না, তাদের ফ্যামিলি চালানো, তাদের নিজেদের একটা এক্সপেন্সেস। সো আমার মনে হয় যে এই প্রচারণার মাধ্যমে আসলে তাদের সাফল্যের কথাগুলো মানুষ জানবে এবং মানুষ আরো আগ্রহী হবে। অবশ্যই এবং আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং এই ভালো কাজটা চলমান থাকুক, আরো অনেক বেশি অ্যাচিভমেন্ট আসুক, আপনাদের জন্য শুভকামনা। দর্শক, কথা বলছিলাম দুই সহকর্মীর সঙ্গে যাদের আসলে অর্জন এই দিনটাকে বিশেষ করেছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে আফ্রিকার জায়ান্ট সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ফিনালিজিমা মাঠে গড়ানোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকায় সেনেগাল ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক এই প্রস্তাব দিয়েছে এএফএ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রস্তাব পাওয়ায় সম্মতি জানিয়েছে সেনেগালও। এজন্য সৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আফ্রিকার এই জায়ান্ট দেশটি। ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের আশায় প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না আলবিসেলেস্তারা।
মধ্যপ্রাচ্যে আয়োজিত প্রথম বিশ্বকাপে লিওনেল মেসির শিরোপা উদযাপনের এই মুহূর্ত হৃদয়ে ঝড় তুলেছিল পুরো দুনিয়ার ফুটবল প্রেমীদের। 1986 সালের পর দীর্ঘ অপেক্ষার শিরোপা আর্জেন্টাইনদের উপহার দিয়েছিলেন মেসি। আগামী বছর ব্যাক টু ব্যাক শিরোপার হাতছানি আলবিসেলেস্তেদের। শেষ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে তাকে ঘিরেই স্বপ্ন বুনছে আর্জেন্টাইনরা। বিশ্বকাপে এবার গ্রুপ পর্বে সহজ প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে পেয়েছে মেসিরা। বিশ্বকাপের আগে ইউরোজয়ী স্পেনের সঙ্গে ফিনালিসিমা খেলার কথা রয়েছে আলবিসেলেস্তেদের, তবে দিনক্ষণ চূড়ান্ত না হওয়ায় ফিনালিসিমার ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। তাই তো বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে বিকল্প পথে হাঁটছে আর্জেন্টিনা। আগামী বছর মার্চে আফ্রিকার দেশ সেনেগালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় তারা। লায়ন্স অফ তেরেঙ্গা হিসেবে পরিচিত সেনেগাল 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই 1998 সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল পুরো বিশ্বকে। সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। সবশেষ কাতার বিশ্বকাপেও দেশটির তারকা ফুটবলার সাদিও মানেকে ছাড়াই শীর্ষ 16 নিশ্চিত করেছিল সেনেগাল। সবশেষ গত 10 জুন আফ্রিকার প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে লায়ন্স অফ তেরেঙ্গা। তাই প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো প্রতিপক্ষ আর হতেই পারে না বলে মনে করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে মার্চে একটি প্রীতি ম্যাচ নিশ্চিত করেছে সেনেগাল। দ্বিতীয় ম্যাচের জন্য সেনেগালের সঙ্গে খেলার আগ্রহ দেখিয়েছিল সৌদি আরব, তবে আর্জেন্টিনার প্রস্তাব পাওয়ার পর আর কিছু নিয়ে ভাবতে নারাজ দেশটির ফুটবল ফেডারেশন। মার্চে ম্যাচ আয়োজনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে লায়ন্স অফ তেরেঙ্গা। সবকিছু ঠিক থাকলে সাদিও মানের দলের সঙ্গে দেখা যাবে মেসিদের দ্বৈরথ। বিশ্বকাপে এবার গ্রুপ অফ ডেথ ফ্রান্স ও নরওয়ের সঙ্গে পড়েছে সেনেগাল। গ্রুপের চতুর্থ প্রতিপক্ষ হবে বলিভিয়া, সুরিনাম ও ইরাকের মধ্যে প্লে অফ জয়ী দল। পারভিন আক্তার, সময় সংবাদ। লাতিন বাংলা সুপার কাপের আয়োজকদের প্রতারণা যেন শেষই হচ্ছে না। টিম হোটেলের পর এবার বিমানের টিকিট নিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা দলগুলোর সঙ্গে টাল বাহানো শুরু করেছে তারা। অনিশ্চয়তা ও শঙ্কায় টিম হোটেলে দিন পার করছে এসব ফুটবলাররা। এদিকে উপায় না পেয়ে নিজ খরচে দেশে ফিরেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কিছু ফুটবলার। আয়োজকদের সঙ্গে বসে সমস্যা সমাধানের পথ হচ্ছে দূতাবাসের প্রতিনিধিরা। বিমানবন্দরে যাওয়ার জন্য টিম হোটেল থেকে বের হচ্ছিলেন সাও বার্নার্দো ক্লাবের গোলরক্ষক। তখনই তার পথ আটকান হোটেলের নিরাপত্তা কর্মীরা। শত অনুনয় বিনয় করেও টিম হোটেল থেকে বের হতে পারেননি তিনি। মূলত বিল পরিশোধ না করায় ফুটবলারদের বের হতে দিচ্ছিল না হোটেল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত লবি থেকেই ফিরে যেতে হয়েছে ব্রাজিলের গোলরক্ষককে। লাতিন বাংলা সুপার কাপ খেলতে এসে এমন সব বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা ফুটবলারদের। বাতিল হয়েছে দেশে ফেরার টিকিট। অনিশ্চয়তায় টিম হোটেলে সময় কাটছে তাদের। উপায় না পেয়ে আয়োজকদের টিকিটের অপেক্ষা না করে নিজ খরচে দেশে ফিরেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নার্দোর কিছু ফুটবলার। বাংলাদেশ নিয়ে নেতিবাচক ধারণা নিয়েই ফিরে গেলেন তারা। বাংলাদেশের মানুষরা খুবই আন্তরিক, তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তবে যারা টুর্নামেন্ট আয়োজন করেছে তারা উদাসীন। ভবিষ্যতে এমন আয়োজনে অংশ নিতে দুবার ভাববো। আমার মনে হয় না এমন অভিজ্ঞতার পর ব্রাজিলের আর কোনো দল এখানে খেলতে আসবে। এমন অবস্থায় পুরো বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল ও আর্জেন্টিনার দূতাবাস। আয়োজকদের সঙ্গে বসেছেন আলোচনায় হোটেল কর্তৃপক্ষ ও দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে খুঁজছেন সমাধানের পথ। মিটিংয়ে উপস্থিত ছিলেন হচ্ছে আর্জেন্টিনার একজন প্রতিনিধি, মানে ডিপ্লোম্যাটস ওয়াইজ, বা ব্রাজিলের একজন প্রতিনিধি আমাদের আসাদ স্যার এমডি, প্লাস হচ্ছে ওসি ছিলেন, অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের কিছু লোক ছিল, আর হচ্ছে গিয়ে আপনার ছিল হচ্ছে ওই দুই টিমের ম্যানেজার। বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের হয়ে খেলতে আসা দুই প্রবাসী ফুটবলার ক্যাসপার হক ও ইব্রাহিম নেওয়াজ। টিকিট ইস্যু না হওয়ায় তাদের ফিরতে হয়েছে বিমানবন্দর থেকে। এটা বলার অপেক্ষা রাখে না লাতিন বাংলা সুপার কাপ নামে ফুটবলের এই আয়োজন ক্ষুণ্ণ করেছে দেশের ভাবমূর্তি, যার দায় কি এড়াতে পারে বাফুফে। তবে ভবিষ্যতে এমন আয়োজনের ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই দুইবার ভাবা উচিত দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন। সকালে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়কে এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে 4টি ইভেন্টে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী দৌড়বিদরা অংশগ্রহণ করেন। আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সুস্থ দেহ সবল মনের জন্য দৌড়ের কোনো বিকল্প নেই। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট।
অগ্রহায়ণের শেষ ভাগে কনকনে শীতকে উপেক্ষা করে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শুরু হয় হাফ ম্যারাথন প্রতিযোগিতা। হাফ এই ম্যারাথনে 21 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার ও 2 কিলোমিটার পথ অতিক্রম করেন দৌড়বিদরা। বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে শুরু হয়ে শহরের শিমরাইলকান্দি তিতাস সেতুতে ফিনিশিং পয়েন্টে পৌঁছে দৌড় শেষ করেন প্রতিযোগীরা। এতে ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও দেশের 20টি জেলা থেকে অংশ নেয়া নারী, শিশু সহ নানা বয়সী প্রতিযোগীরা অংশ নেন। 5 কিলোমিটার অংশগ্রহণ করেছি, আমার ভালোই লাগছে। আমি তো ডেনমার্কে অনেক বছর ধরে থাকি, তো ওইসব দৌড়ে আমি দেখি, কিন্তু আপনারা যে এত সুন্দর করে আয়োজন করছেন এটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আসলে সুস্থতার জন্য দৌড়ে থেকে বিকল্প আর কোনো কিছু না হতে পারে না। 10 কিলো রান করতে আমার মাত্র 1 ঘন্টা সময় লেগেছে, অনেক ভালো লাগছে। উইন্টারে এই ওয়েদারে রান করতে পারে আমি অনেক আনন্দিত। সুস্থ দেহ, সবল মন এবং যুব সমাজকে মাদক ও মোবাইল ব্যাধি থেকে দূরে রাখতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। প্রায় 20টা জেলা থেকে রানার আসছেন, বাইরের 3টা দেশ থেকে আসছেন এবং আমরা সন্তুষ্ট রানারদের আচরণ এবং উনারও আমাদের প্রতি সন্তুষ্ট। সীমান্তবর্তী এলাকায় মাদক থেকে দূরে রাখাই আমাদের মূল একটা বিষয়। এই ম্যারাথন প্রতি বছরে আমরা আয়োজন করে থাকি এবং এই ম্যারাথনটা ইন্টারন্যাশনাল ম্যারাথন হয়ে থাকে। কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করার জন্য লাইফস্টাইলটা যেখানে অন্যতম, সেখানে এই দৌড়ানো এবং হাঁটা বিকল্প কিছু নাই। 4টি ইভেন্টে অনুষ্ঠিত এই ম্যারাথনে জাপান, ভারত, নেপাল ও ডেনমার্কের নাগরিক সহ অন্তত 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মেডেল এবং ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের। টুর্নামেন্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জিতল আফগানিস্তানের বিপক্ষে। 96 রান করে ম্যাচ সেরা জাওয়াদ আবরার। কাল থেকে শুরু বিজিবির গোজামিলের প্রথম বিভাগ লিগ। ফিকচারে নাম থাকলেও 8 দলের ভবিষ্যৎ জানে না সিসিডিএম। স্টেডিয়ামের বাইরে দল না পাওয়া ক্রিকেটারদের মানববন্ধন। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। সাব্বির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।